ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত। দর্শক, আজকে আমাদের বিষয় বিডিআর হত্যাকাণ্ড ও অন্যান্য, এবং আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। আপনাকে স্বাগত। এবং রয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য এবং কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিব। মাহমুদা হাবিবা, আপনাকেও স্বাগত আমাদের স্টুডিওতে। দর্শক, অতিথিদের সঙ্গে পরিচিত হলাম। আমরা মূল আলোচনা শুরুর আগে বৈশাখী টেলিভিশনের আজকে যে প্রধান প্রধান শিরোনামগুলো ছিল সেগুলো একটু দেখে আসবো। জুলাই অভ্যুত্থান অন্য দেশের জন্য শিক্ষণীয়, ইকোনমিক ফোরামের সাইডলাইন আলোচনায় প্রধান উপদেষ্টা, গুজব ঠেকাতে মেটাকে পদক্ষেপ নেয়ার আহ্বান। এবার নির্বাচনকালীন নতুন নিরপেক্ষ সরকারের দাবি তুললেন ফখরুল। বিএনপি আরেকটি ১-১১ চায়, অভিযোগ তথ্য উপদেষ্টার। ইসিকে ক্ষমতাহীন করার ১৬ কলা পূর্ণ করেছে পতিত আওয়ামী লীগ সরকার। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে প্রয়োজন হারানো ক্ষমতা পুনরুদ্ধার, দাবি বিশেষজ্ঞদের। বিডিআর বিদ্রোহের বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়া ১৭৮ বিডিআর সদস্য কারামুক্ত, কারাগারের বাইরে স্বজনদের অশ্রুসিক্ত অভ্যর্থনা। এবং বেক্সিমকোর ৩২ ফ্যাক্টরির অস্তিত্ব নেই ১৬টির, এসব প্রতিষ্ঠানের বিপরীতে ১২,০০০ কোটি টাকা ঋণ নেয়ার অভিযোগ। মাহমুদা হাবিবকে দিয়ে শুরু করতে চাই। আজকে ১৭৮ জন যারা অন্তত ১৬ বছর ১৫ বছর ধরে কারাগারে, এমন এদেরকে জামিন দেওয়া হয়েছে এবং তারা কারামুক্ত হয়েছে। এবং আপনারা দেখেছেন সারাদিন যে তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে নিতে এসেছিল কাশিমপুর কারাগারে। এই বিষয়টিকে নিয়েই আমরা আলোচনায় যাব। আমি জানতে চাই যে ঠিক আপনি রাজনীতি করছেন, রাজনৈতিক জায়গা থেকে এই বিষয়টি কেমন মনে হচ্ছে? আমি দু একজনের কথা যদি বলতে পারি, সেখানে আমরা যে কয়জনের কথা শুনলাম তারা প্রত্যেকে বলছে যে ফ্যাসিস্ট সরকারের কারণে তাদেরকে আটক থাকতে হয়েছে, অথচ তারা তো আসলে একটা ঘটনার মধ্যে ছিল, তাদের বিচারের ব্যাপার ছিল, রায় ছিল। এই বিচার, এই রায়, এই যে আটকে থাকা এতগুলো মানুষ, তারা একটি চাকরি করত, সেই চাকরি বন্ধ হয়ে গিয়েছে। একজনকে দেখলাম যে ৬ মাসের বাচ্চাকে রেখে গেছিল, তার বয়স এখন ১৫.৫ বছর, ১৬ বছর। জি, ধন্যবাদ আপনাকে। বিগত মাফিয়া সরকারের সময়ে অসংখ্য ভয়ঙ্কর এবং কি বলবো, দুর্ভাগ্যজনক ঘটনা আছে, যেটা তার মধ্যে মনে হয় বিডিআর হত্যাকাণ্ডটা অন্যতম প্রধান ঘটনা। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু প্রথম থেকেই খুব শক্তভাবে বিডিআর হত্যাকাণ্ডটার পেছনে সরকারি পৃষ্ঠপোষকতা, সরকারের সরাসরি অংশগ্রহণ ইত্যাদি নিয়ে কথা বলে আসছে। এবং আপনার যদি মনে থাকে যে বিডিআর হত্যাকাণ্ডের এই যে ১৫-১৬ বছর পরে যে মানুষগুলো বেরিয়ে এসেছেন, এটার ৫৭ জন বাংলাদেশের আর্মির একেবারে স্টার অফিসার, ৫৭ জন, এবং সব মিলে ৭৪টা হত্যাকাণ্ড সেই দিন হয়েছিল। ২৫শে এবং ২৬শে আগস্ট আজীবনের জন্য বাংলাদেশে আসলে একটা শোক দিবস, ২৫ আগস্ট অন্তত শোক দিবস হওয়া উচিত। কারণ বিশ্বের ইতিহাসে কিন্তু এই ধরনের ন্যাক্কারজনক এবং ভয়ঙ্কর হত্যাকাণ্ড একটা কি বলবো, আপনি একটা সিটিং সেনাবাহিনী এবং একটা ভেরি পাওয়ারফুল সেনাবাহিনীর একটা অংশকে রাজধানীর বুকে ক্যান্টনমেন্ট থেকে ৩০-৪০ মিনিট দূরত্বে ২ দিন ধরে এই হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে। এটা নজিরবিহীন, এটা কোথাও নাই। এবং আমাদের সিনিয়র নেতা নাসিরউদ্দিন পিন্টু, আপনাদের যদি মনে থাকে, তিনি কিন্তু প্রথম বলি এটার। এবং এখনকার যে আমরা দেখছি এই যে কমিশন করা হয়েছে বিডিআর হত্যাকাণ্ডের, সেটা কিন্তু অলরেডি একটা সংক্ষিপ্ত ব্রিফ তারা দিয়েছেন। সেখানে নানা ধরনের চাঞ্চল্যকর ফাইন্ডিংস, পিন্টু কিন্তু জেলেই মারা গেলেন। না, আমি ওনার কথাটাই আসছি। যে চাঞ্চল্যকর ফাইন্ডিংস দিয়েছেন, সেই ফাইন্ডিংস কিন্তু বলে যে টোটাল জিনিসটা ছিল একটা মিথ্যা প্রচারণা এবং সরকারের মিথ্যা প্রচারণা। এই যে ১৬ বছরের কথা যাদের বলছেন, এদের চাকরির স্ট্যাটাসগুলো কি ছিল, কার কি পোস্ট ছিল, এই ১৬টা বছর তারা কিন্তু স্রেফ একটা সরকারের একটা অপকর্ম ঢাকা দেওয়ার, যে অপকর্ম তো এটাকে বললে কম বলা হয়, আসলে একটা খুব বিভৎস হত্যাকাণ্ডের চাপা দেওয়ার জন্য কিছু মানুষকে যে বলি দেওয়া হয়েছে, এরা তাদেরই একটা অংশ। আপনাকে স্মরণ করিয়ে দিন, নাসিরউদ্দিন পিন্টু রাজশাহী কারাগারে যখন মারা যান, উনি কিন্তু মারা যাননি,
তিনিও কিন্তু হত্যাকাণ্ডের শিকার। আপনি কি শুধু সবসময় কি মাথায় গুলি ঠেকিয়ে বন্দুক মানে পিস্তল দিয়ে গুলি করে দিলেই কি হত্যাকাণ্ড হয়? একজন হার্ট পেশেন্ট, তার যখন ব্যথা উঠেছে এবং ক্রনিক পেইন, তাকে যখন আপনি ডাক্তারের কাছে নিলেন না, আপনি দেখছেন তার সমস্ত লক্ষণ আছে হার্ট অ্যাটাকের, ওইটাই তো যথেষ্ট। এবং মানে নাসিরউদ্দিন পিন্টু ছাড়াও এই যে এটা হচ্ছে, আমি আমাদের দলের ক্ষতির কথা বলছি। বাংলাদেশের জন্য দেখুন, বাংলাদেশের আর্মি একটা বাংলাদেশের জন্য শুধু গর্বের না, সারা বিশ্বের জন্য গর্বের। কারণ হলো, আপনি যদি পিস ইয়েতে দেখেন, মিশনে দেখেন, বাংলাদেশ কিন্তু অত্যন্ত ভালো করছে সেখানে। এবং আমাদের যে বর্ডার গার্ড, যেইটা থেকে এত কিছুর সূচনা, এইটাও কিন্তু বাংলাদেশ আর্মির নিয়ন্ত্রণাধীন এবং বাংলাদেশ আর্মির পরিচালনা করে বর্ডার গার্ড, ঠিক আছে? কাজেই এখানে অনেক ধরনের সমীকরণ আছে। এটা অনেক দুঃখজনক একটা ঘটনা যে আমাদের স্টার অফিসারদের এভাবে মেরে ফেলার পরেও প্রকাশ্য দিবালোকে প্রতিবার 25শে ফেব্রুয়ারি এসেছে, হাসি মুখে তারা স্ট্যাটাস দিয়েছেন যে এটার সাথে বিএনপি সম্পৃক্ততা ছিল, অমুকের সম্পৃক্ততা ছিল, আর্মির ভেতরে জঙ্গির অনুপ্রবেশ ঘটেছিল, এই দুঃসাহস হত্যাকারীদের ছিল। তারা করে গেছে এটা বছরের পর বছর, 15 বছর ধরে। এই 15 বছর পরে আজকে যারা বেরিয়ে এসেছেন, তাদের জীবনের যে 15-16টা বছর চলে গেছে, এনারা তো ভাগ্যবান বলবো আমি। নাসিরউদ্দিন পিন্টু তো ফিরতে পারেননি, আরও শত শত মানুষ তো ফিরতে পারেনি, জেলে মারা যাননি। এবং আপনাকে আরও আমি মনে করিয়ে দিই, সেই সময় একটা মামলার কথা, ওই যে তাপসের গাড়ি বলে কিছু আর্মি অফিসার যারা এটা প্রতিবাদ করেছিলেন, 100 জন, অলমোস্ট 100 জনকে আপনার চাকরিচ্যুত করা হয়েছে। তার মধ্যে প্রায় 5 জন না 7 জন তো গুমই ছিলেন দীর্ঘদিন। তো এইটা একটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গত 17 বছরের অন্যতম নিকৃষ্ট এবং জঘন্য হত্যাকাণ্ড। এবং আসলে আমি দোয়া করি এবং আশা করি এবং আমি মানে সর্বতোভাবে দাবিও জানাই যে এই যে কমিশন বিডিআর হত্যাকাণ্ডের যারা তদন্ত করছেন, তারা যেন সব মহলের সহযোগিতা পান এবং মূল তথ্য বাইরে আসে। আসলে কিছু তো আমরা এখন জানি, এখন তো প্রায় প্রতিদিনই আপনি ফেসবুক খুললে, ইউটিউব খুললে বহু মানুষ তাদের অভিজ্ঞতা বলছেন, কিন্তু একটা ফ্যাক্ট অ্যান্ড ফিগার যাচাই করে একটা প্রপার রিপোর্ট বা কী ঘটেছিল, এই হতভাগ্য সেই 57 জন সেনা অফিসার স্রেফ মানে বীর সেনার হওয়ার অপরাধে যাদেরকে মৃত্যুবরণ মানে শহীদ হতে হলো, সেটার তো একটা জবাবদিহিতা, একটা সুস্পষ্ট বিচার প্রয়োজন, দৃষ্টান্তমূলক বিচার প্রয়োজন। আমি আরেকটি বিষয় নাজমুজ্জামান ভূঁইয়ার কাছে জানতে চাই, যেটি মাহমুদা হাবিবা বলছিলেন যে সেনাবাহিনীর এত জন সদস্য, 57 জন, এবং এমনও দেখা গিয়েছে যে তাদের অনেকেই 2 থেকে 3 দিন, মানে ওই ঘটনার 3 দিন 4 দিন আগে, বিশেষ করে আমরা দু একজনের নামের মধ্যে যেমন গুলজার, তিনি অনেক ভালো একজন অফিসার ছিলেন এবং বেশ কিছু পদকপ্রাপ্ত অফিসার, তাকে 3 দিন আগে সেখানে বদলি করা হয়। এর সঙ্গে আরেকটি বিষয় আমি যদি যুক্ত করি, সেটি হলো শুধু কি বাংলাদেশ সেনাবাহিনীর ওপরে ছিল, বাংলাদেশ রাইফেলস তখন যে বিডিআরকেও দুর্বল করার কোনো বিষয় কি এখানে থাকতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। বৈশাখী টিভির দর্শকদের শুভেচ্ছা। আমি আরও একদিন এটা নিয়ে কথা বলছিলাম, এইটা যখন আসে তখন আমি মাঝে মধ্যে একটু ইমোশনাল হয়ে যাই। কারণ একটা জিনিস হচ্ছে যে এখানে যে 57 জন অফিসারের কথা আপনি বললেন, এখানে বেশ অনেকজন অফিসার, 10-এর উপরে আমার সরাসরি ছাত্র ছিলেন এক্সিকিউটিভ কোর্সে। সো আমি চিনি ওনাদেরকে পার্সোনালি। যেটা উনি বলেছেন, সবচাইতে চৌকস সেনা কর্মকর্তাদের মধ্যে ওনারা ছিলেন অন্যতম, এটা আমি ব্যক্তিগতভাবে জানি। এবং আপনি যে তথ্যটা বললেন, আমার কাছে, আমি তখন ঢাকায় ছিলাম না, আমি লন্ডনে ছিলাম, এবং আমি শুনেছি একদিন আগেও একজন জয়েন করেছে, জাস্ট আগের দিন, উনি ওখানে আসার পরের দিন উনি দরবার হলে যে এই জায়গাটায় পড়েছেন। তো আমার জন্য এটা একটা বিস্ময় ছিল। আমার এখনো মনে আছে, পুরো লন্ডনে বসে আমি সারাক্ষণ, আমার ওখানে বসে তো এত তথ্য, কি তথ্য পাই, অনলাইনে বসে আছি, কি হচ্ছে, অবিশ্বাস্য একটা ব্যাপার। এই কারণে যে আমি পার্সোনালি লজ অফ আর্মড কনফ্লিক্ট পড়াই। এটা হয়তো কোনো যুদ্ধ না বা ইন্টারনাল আর্মড কনফ্লিক্ট না, বাট এটা তো একটা কনফ্লিক্ট সিচুয়েশনের মতো একটা বিষয় ঘটছে। কি প্রোটোকলে এই ঘটনাটা ঘটলো যে 2 দিন ধরে সবাই তাকিয়ে তাকিয়ে দেখলো, এটা আমি আসলে এখনও জানি না, আমি বুঝতে পারছি না যে এখানে কেন কোনো অ্যাকশনে যাওয়া হয় নাই বা কী তথ্য। কারণ আমার পক্ষে তো আসলে ওটা জাজ করার কোনো সুযোগ ছিল না। বারবার মনে হচ্ছিল নিশ্চয়ই কিছু আছে, এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমার মাথায় ছিল যে হয়তো ওনারা বেঁচে আছেন। কারণ যদি সেটা না হয় তাহলে অপারেশনে না যাওয়ার তো কোনো কারণ নাই। কিন্তু আমি যেটা পরে জানতে পেরেছি যে বহু আগেই এই 57 জন অফিসার আসলে
তাদেরকে মেরে আমরা ফেলা আমরা হয়েছিল। যেটি জেনেছিলাম যে কিছু অফিসার ২৬ তারিখেও নিহত হওয়ার ঘটনা ঘটেছে। কিছু ঘটনার পরে তাদেরকে এরকম হয়। এটি সেনাবাহিনীর থেকে বলা হয়েছিল, পুলিশের থেকে তারা আলামত মেসেজও করেছিলেন। আলামত পরীক্ষা নিরীক্ষার পরে তারা জানিয়েছিল। এটাও একটা বিষয়। আপা যেটা বললেন যে এই যে আপনি বললেন, আমিও শুনেছি, এখন আমরা আসলে কোনটা বিশ্বাস করব? এখনো পর্যন্ত কোনো তথ্য, বাংলাদেশে আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে আমরা জানতে পারি না কি ঘটেছে। আমরা যে একটা ফ্যাক্ট জানবো বা কি ঘটেছিল তারপরে তো বিশ্লেষণ করব, সবই আমাদের শোনা কথা, সবই শুনতে হয়। কোনো তদন্তের কোনো কিছু আমরা আসলে জানতে পারি না যে আসলে কি ঘটনাটা ঘটেছিল। এখনও আপনি হয়তো বলছেন, আমিও তাই বিশ্বাস করছি, কিন্তু আমাদের সামনে তো আসলে কোনো অফিসিয়ালি কোনো তথ্য আমাদেরকে দেওয়া হয় নাই যে আসলে এই ঘটেছিল। কিন্তু না জানবার তো কোনো কারণ নাই। আর এই ধরনের একটা যারা বর্ডার গার্ড, যারা একটা দেশের সীমান্ত রক্ষা করেন, আপনি হয়তো বলছেন তাদেরকে দুর্বল করে দেয়া, বাট তারা এতটা দুর্বল হওয়ারও কথা না। সো কেন এমন হলো, কি বিষয় হলো, সেই তদন্তটা তো আমাদের জানতে পারার কথা। কারণ আমরা এই বাহিনীকে দেখেছি অনেক শক্ত হাতে আমাদের সীমান্ত রক্ষা করতে, এবং আপনি যেটা বলেছেন যে একসময় আমরা যে বিভিন্ন সিচুয়েশনে তাদেরকে দায়িত্ব পালন করতে দেখেছি, এবং বেশ কিছু ঘটনাও ঘটেছে, আপনারা পাদুয়া সীমান্তের ঘটনার কথা এবং অনেক কিছু। আমার তো কখনো মনে হয়নি যে তারা এতটা দুর্বল যে এই জায়গায় আপনি কোনো তথ্যই পাবেন না যে ভিতরে কি হচ্ছে। ডেফিনেটলি কমিউনিকেশনের সুযোগ ছিল। সো প্রথম কথা হচ্ছে, যেটা আমি আপনার সাথে বলতে চাই, আমরা জানতে চাই। কারণ আমরা আসলে স্পেকুলেশনের উপর অনেক কথা বলতে পারি, বাট আমরা এই তদন্ত কমিশনের কাছে আমরা এটা জানতে চাই যে কেন এরকমটা হলো। আর আজকের যে ঘটনাটা, সেখানে আমি সত্যি কথা, আমি যেহেতু আইনের অধ্যাপক, আমি অন্যদিকে যে আমি একটু বিচার বিভাগের দিকেও অঙ্গুলি নির্দেশ করব। কারণ আমরা যেই জায়গাটা জানি, দেখেন, একটা দেশের ভিতরে অনেকগুলো গভর্নমেন্ট অর্গান থাকে, মানে এক্সিকিউটিভ থাকে, লেজিসলেচার থাকে, আর জুডিশিয়ারি থাকে। জুডিশিয়ারিটা হচ্ছে আসলে একটা ব্যালেন্সিং কর্নার। আপনি যেটাকে ফ্যাসিজম বলছেন, বা যেই জায়গাটার কারণে আজকে এত 15-16 বছর ধরে এই ঘটনা ঘটেছে, সেখানে আমি তো বিচার বিভাগেরও দায় দেখতে পাই। কারণ যেটা আজকে এই ঘটনা, যে 16 বছর পরে আপনি দেখেন 12টা বছর এই ট্রায়ালটা স্টলড ছিল, বিচারটা স্থগিত ছিল, বিনা বিচারে এতগুলো বছর একটা মানুষ জেলখানায় থাকা, যে তথ্যগুলো আপনি দিলেন, এইটা আমি কিভাবে বলবো যে একটা আমার বিচার বিভাগ তো কিভাবে ফাংশনাল ছিল আমি বলবো? কারণ এটা তো একটা ট্রাইব্যুনাল, তো কোনো স্পেশাল আর্মির কোনো কোর্ট না, কোনো মার্শাল ল কোর্ট না, কিছু না। তো স্পেশাল ট্রাইব্যুনাল, আপনি এক্সপ্লোসিভসের মামলা, এবং সেখানে আপনার মার্ডার কেস ছিল, সেখান থেকে অ্যাকুইটেড হয়ে গিয়েছে। জামিন দেওয়া হলো না কেন এদেরকে? সেটাই তো আমি বলছি। মানে এখানে আমি কাকে দায়ী করব আসলে? কারণ আমি এই 12 বছরে আমার যদি বিচার মানে আমরা যেটা বারবার বলি যে মানে বিচার কার্য যখন আপনি নিরপেক্ষতার সাথে পালন করতে না পারবেন, তখন আসলে ফ্যাসিজম কেন, অনেক কিছুই ডেভেলপ করবে। তো আমি এই জায়গাটা অন্তত বলতে চাই যে এটা আমার কাছে বিশ্বাস করতে খুব কষ্ট হয় যে একটা, আমরা সংবিধানে লেখা আছে আমাদের বিচার বিভাগ স্বাধীন, কিন্তু সেই রকম একটা জায়গায় আমাদের এই দেশে যদি এরকম কোনো একটা উদাহরণ বিশ্ববাসীর সামনে আসে, সেখানে আমি কি করে বলতে পারি যে বিচার বিভাগ ইভেন ফাংশনাল ছিল? তো এটা আসলে বিশ্বাস করবার মতো কোনো ঘটনা না। তো আমি সেখানেও একটু দায় রাখবো, যে যেটা আমি বললাম, যে আপনার তো তাদেরকে আপনি যখন অন্য একটা মামলায় দেখেছেন তারা অ্যাকুইটেড হয়ে গিয়েছে, আপনি ছেড়ে দিতে পারেন। আজকেও তো তাদের ছেড়ে দেওয়া হয় নাই, ট্রায়ালই তো হয় না, কিন্তু জামিন তো দেওয়া হলো, আপনি যে প্রশ্নটা করলেন। তো তাদেরকে আটকে রাখা হলো কেন? তো সেটাও তো আমাদের জানার একটা অধিকার আছে। তো আমি আশা করছি তদন্ত কমিশন এই জায়গাও দেখবেন যে আসলে ঘটনাটা কি, আমরা জানতে চাই। আমি আরেকটি বিষয় যদি উল্লেখ করি, দুজনের কাছেই প্রশ্ন থাকলো, যেটি দুর্বল করার বিষয়টি এসেছে। যখন বিডিআর পিলখানায়, তৎকালীন বিডিআর পিলখানায় এই ঘটনাটি ঘটে, শুধু পিলখানার ভেতরেই বিষয়টি ছিল, কিন্তু এই হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনায় কিন্তু বিভিন্ন পোল থেকে তারা আসামি হয়েছে। অর্থাৎ একটি পুরো বাহিনীকে আপনি বিদ্রোহর জায়গা থেকে তাদেরকে এইভাবে কারাগারে দেওয়া হলো, এবং তাদের বিচারের প্রক্রিয়া, ঠিক আছে, বিচার প্রক্রিয়া হতেই পারে। অর্থাৎ খুব দ্রুত একটি বাহিনীর অন্তত অর্ধেক সৈন্য তারা ইনঅ্যাক্টিভ হয়ে গেল। কনভিক্ট তো এখনো হয়নি, ইনঅ্যাক্টিভ হয়ে গেল। এই ফোর্সটি আমাদের সীমান্ত রক্ষা করে। তাহলে আসলে বেনিফিশিয়ারির জায়গাটায় আমরা কোনো
অনেক স্পেকুলেশন তো এখানে থাকে, speculation আছে আর কিনা? অবশ্যই আছে, কারণ স্পেকুলেশন কি সেটাই আমরা আরো জানতে চাই, আরো ডিটেলস এবং আরো তথ্য সমৃদ্ধ, এবং মানে আমি কিছু বলতে গেলে এটা যদি প্রপার এভিডেন্সিয়াল ব্যাকআপ না থাকে তাহলে স্পেকুলেশনেই সীমাবদ্ধ থাকতে হয়। এই মুহূর্তে মানে যেটা আপনি জানতে চাইছেন সেটা তো তখন থেকেই এই মানে এটা আমরা সকলেই বলেছি। কারণ হলো যে আপনার মনে থাকার কথা আবুল কাহার আখন্দকে সেই বিখ্যাত 21শে আগস্ট গ্রেনেড হামলায় যে কুখ্যাত সেই ভদ্রলোক যিনি তাকে ডেকে এনে আবার ফোর্সে ঢুকানো হলো, তার উনি তো দুটা কাজই করে গিয়েছিলেন। 21শে আগস্ট গ্রেনেড হামলায় নতুন করে তদন্তের পুরো মোড় ঘুরিয়ে দিয়েছিলেন, এবং এই বিডিআর হত্যাকাণ্ডের এই যে তদন্তের দায়ভারও কিন্তু তার কাঁধেই পড়েছিল। খুব অল্প সময়ের মধ্যে একেবারে আশ্চর্যজনকভাবে বর্ডার গার্ড তো অফকোর্স তার তো পাওয়ার অনেকখানি মানে মানে দুর্বল আসলেও তো হয়ে গিয়েছিল, নিঃসন্দেহে দুর্বল হওয়ার মতো বাহিনী এটা নয়, কিন্তু আপনি যখন একটা এক্সিস্টিং ফোর্স থেকে একটা বড় অংশ সরিয়ে নেবেন তখন তো ওটা অটোমেটিক্যালি দুর্বল হয়ে যাবে। বিসাইডস যেখানে আরো একটা দুর্বল কিন্তু দুই ভাবে হবে, একটি হলো Morally-ও, ইনঅ্যাক্টিভ হয়ে গেল, হ্যাঁ। আর যে অংশটা থাকলো তারা মোরালি ব্রেক করে গেল। আচ্ছা, আরো করলো। একটা বিষয় আছে এখানে, ওই সময় 28শে ফেব্রুয়ারিতে যাকে সেই সময় তৎকালীন ডিজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, নামটা তো মনে পড়ছে না, ওনার একটা স্টেটমেন্ট আমি কিছুদিন আগে পড়েছিলাম। উনি সেখানে যেটা দাবি করেছেন সেটা হলো যে উনি যখন আবার এই পুনর্গঠনে গেলেন এই ভাঙাচোরা বাহিনীটাকে মোটামুটিভাবে সাজিয়ে বিজিবি নাম দিয়ে, তখন কিন্তু তাকে পদে পদে প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছিল। কাজে এই বিষয়গুলা, প্রতিবন্ধকতাগুলো আসলে কোন জায়গা থেকে এসেছিল এটা অনেক বেশি মানে একটা প্রপার ইনভেস্টিগেশন প্রয়োজন ছিল। এখানে এমন একটা মানে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যে অফিসারগুলোর কথা বলছেন আপনি, কর্নেল গুলজারের কথা বললেন, অন্য অফিসারও তো মোস্ট অফ দেম ওয়্যার সোর্ট অফ অনার অফিসার, এবং এনারা প্রত্যেকে একাধিকবার অ্যাওয়ার্ডেড হয়েছে, একাধিকবার, এবং ইনাদের ইন্টারেস্টিংলি একেবারে বেছে বেছেই তাদেরকে কিন্তু সন্নিবেশটা করা হয়েছে। অত হালকা করে দেখার তো এখানে কোনো সুযোগই নাই। কিন্তু এইটার যদি প্রপার ইনভেস্টিগেশন হয়, ইভেন লেট হলে যে ইনভেস্টিগেশন হয় না তা তো না, এখনও তো আমাদের সামনে সুযোগ আছে, এবং প্রকৃতপক্ষে এখনই সুযোগটা এসেছে। আপনি দেখবেন যে সেদিন দেখলাম যে নিজের খুব সাফাই গিয়ে, আরে সেই সময়ের কুখ্যাত আপনার সেনাবাহিনী প্রধানও দেখলাম তার নিজস্ব ইউটিউবে কি যেন একটা সাফাই দিয়েছেন। এনারা যারা যারা দায়ী তাদেরকে তো তাদের পর্যন্ত পৌঁছানো প্রয়োজন। এবং সমস্যা হলো কি, যে যখনই কোনো অন্যায় প্রতিবিধান হবে না এবং সেটা ডিলেড হোক না কেন, সেটা এই যে লোকগুলো, আপনি তাদেরকে আর কি দিতে পারেন? তাদের বয়স ফিরিয়ে দিতে পারেন? এই যে বাচ্চাটা 6 মাস থেকে 16 বছর বা 15 বছর তার বাবাকে দেখেনি, কিংবা পরিবারের সদস্যরা, কিংবা যারা মারা গেছে, তাহলে আপনি তাদেরকে কি দিতে পারেন? শুধুমাত্র সুবিচার, ওইটুকু শান্তি যে আমার স্বামী কিংবা আমার বাবা কিংবা আমার সন্তানের সাথে যে মানে বিচারটা হয়েছে, যে অন্যায়টা হয়েছে, সেইটার বিচারটা আমি দেখে যেতে পারলাম, এটাও কিন্তু কম নয়। নাজমুজ্জামান ভুইয়া, জিনিসটা হচ্ছে আপনি যেটা উল্লেখ করলেন যে একটা সীমান্তরক্ষী বাহিনীকে দুর্বল করে দেয়, বাট আপনি আগেই রাইটলি বললেন যে আসলে আমাদের বাংলাদেশ আর্মি থেকেই কিন্তু পোস্টিং হয় সেখানে, এবং এটা একটা কমপ্লিমেন্টারি ফোর্স হিসেবে কাজ করে। তো একই সাথে আমাদের সেনাবাহিনী কি দুর্বল হয়ে গিয়েছিল না? মানে ভিতরেও দুর্বল, এবং আপনি যেটা বলছেন সীমান্তে, এই দুর্বলতার মূল কারণটাই হচ্ছে যে সেনাবাহিনীর, যেটা সবাই বলছে, আমরা তো ওই যে বলছি সবই স্পেকুলেশনের উপরে, বাট ওই মুহূর্তে যেটুকু অন্তত স্পষ্ট ছিল যে সবচেয়ে চৌকস অফিসারদেরকেই কিন্তু ওখানে আসলে মানে মেরে ফেলা হয়, যে জায়গাটা হয় সেখানে যেটা হয় যে একটা তো হচ্ছে ওনারা নাই হয়ে গেলেন, আর দ্বিতীয় জিনিস হচ্ছে অন্যদের মোরালটা ভেঙে গেল, যেটা আপা বললেন। তাতে করে কি হয়েছে, আমাদের সেনাবাহিনী যেটা আমরা বলছি বারবার, যে তারা আমাদের সমস্ত ক্ষেত্রে অনেক বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, আমাদের ন্যাশনাল ক্রাইসিস থেকে সব জায়গায়, কিন্তু সেখানে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে বাংলাদেশ সেনাবাহিনী অনেক ক্ষেত্রেই নিজেদেরকে গুছিয়ে উঠতেই সময় লেগে গিয়েছে অনেক, এবং খুব বেশি যে ওনারা বলিষ্ঠ ভূমিকা রাখতে পেরেছেন আমাদের ক্রাইসিস মোমেন্টগুলোতে, আমাদের সেটা মনে হয় না। তো এই জায়গাটাতে আমি বলবো যে ভিতরে এবং বাইরে সব জায়গায় আসলে দুর্বল হয়েছে। কিন্তু আমাদের যেটা জানার বিষয় যে কেন, মানে আমরা এখন যে আপনি যেটা বলছেন যে দুর্বল করে দেওয়ার বেনিফিশিয়ারি কারা, এখন এই বেনিফিশিয়ারির জন্য আমি আমার সামনে যখন পুরো তথ্যপত্রগুলো আসবে তখনই তো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে ঘটলো জিনিসটা, কেন হয়েছে, কোন জায়গায়। এবং আমার কাছে মনে হয় এটা এখনও এমন কোনো দেরি হয়ে যায় নাই যে এটা বের করা সম্ভব না। সো আমাদের যে দাবিটি, যে এই বর্তমান যে সরকার আছে, আপনি হয়তো রাজনীতি করেন, রাজনৈতিক সরকারের অনেক সীমাবদ্ধতা থাকে আমি জানি, বাট অন্তত এই সরকারের তো আমরা কোনো সীমাবদ্ধতা দেখতে চাই না এই বিষয়ে। আর যখন আমরা সংস্কারের কথা বলছি, অন্তত সংস্কারের একটা বিষয় তো বাংলাদেশে প্রতিষ্ঠা হওয়া উচিত, যে
তদন্ত কমিটির রিপোর্ট আমরা কখনো জানতে পারি না। তদন্ত কমিশন হয় রিপোর্টগুলো অনেকগুলোই আমরা আর শেষ পর্যন্ত আলোর মুখ দেখে না। তো এই সংস্কৃতিটা একটু ওনারা চালু করে যাবেন। আমরা জানতে চাই যে ওনাদের এই নির্বাচনের আগে অন্তত আমরা এই তথ্যগুলো জানতে পারবো, যাতে আমাদের স্পেকুলেশনের উপর কথা বলতে না। যে আলোচনা চলবে দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার অনুষ্ঠানে। তার আগে বলে দিই, আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সেখানে কমেন্ট করে আপনারা যুক্ত হতে পারেন আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে এবং প্রশ্ন করতে পারেন আমাদের অতিথিদের সঙ্গে। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবার মূল আলোচনায় আসবো। আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠান কিন্তু সরাসরি সম্প্রচার হচ্ছে বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজে। সেইখানে আপনারা কমেন্ট করে যুক্ত হতে পারেন, প্রশ্ন করতে পারেন আমাদের অতিথিদেরকে। মাহমুদা হাবিবার কাছে প্রশ্ন ছিল এবং নাজমুজ্জামান ভুঁইয়াও বলছিলেন যে সীমান্তরক্ষী বাহিনীর দুর্বল করে দেয়া, সেনাবাহিনীর ভেতর থেকে দুর্বল হয়ে যাওয়া, আর যেই মানুষগুলো এতদিন পরে জামিনে মুক্ত হলো এখনও তাদের সুবিচার পাননি, সেই বিষয়গুলো আসবে। তার আগে মাহমুদা হাবিবার কাছে আসি যে আপনার এই স্পেকুলেশনের কোনো ফোকাস পয়েন্ট আছে কিনা? স্পেকুলেশন আসলে দুয়ে দুয়ে তো 4ই হয়। আপনি 4 6ও করতে পারবেন না, এটা 8ও করতে পারবেন না। কাজেই আমাদের সীমান্তরক্ষী বাহিনী দুর্বল হলে কিংবা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী যে প্রধান আমাদের শক্তি সেটা কিন্তু আমাদের আর্মি। কাজে এদের দুর্বল হলে যদি ইমিডিয়েট বেনিফিশিয়ারি কেউ থাকে সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ। কিন্তু দেখুন, প্রতিবেশী দেশ তো আসে পরে। প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী, আমরা আমাদের একটা সুদীর্ঘ সীমানা তাদের সাথে শেয়ার করি। তাদের মনে হতেই পারে যে বাংলাদেশের মতো ছোট একটা দেশকে তারা নিয়ন্ত্রণ করবেন। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের নাগরিক যারা বাংলাদেশি ছিলেন, যারা বাংলাদেশ হিসেবে মানে ধারক বাহক বলতেন নিজেদেরকে, সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা সে বিগত ফ্যাসিস্ট সরকার কিংবা ফ্যাসিস্ট বললে আসলে আমার মনে হয় কি জানেন, যে ফ্যাসিজম যে ওয়ার্ডটা সেটা কিন্তু কখনো আগের সরকারকে ডিফাইন করে না। ফ্যাসিজম মানে ফ্যাসিজম না, এটা মানে করে না। তারা তার চেয়েও ভয়ঙ্কর কিছু, একটা দানব সরকার। আপনি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য যখন সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি আপনার দেশের শক্তি কিংবা সার্বভৌমত্বের যে বিভিন্ন অনুষঙ্গ সেগুলো কম্প্রোমাইজ করবেন, তো প্রথম দায়িত্ব আপনার। বৃহৎ শক্তি হিসেবে চাইতেই তো পারে আমার প্রতিবেশী কিংবা আমার 2000-50,000 কিলোমিটার দূরের অন্যান্য প্রতিবেশী। জিওপলিটিক্যাল পৃথিবীতে এখন বসবাস করি আমরা। ভূ রাজনীতির ব্যাপক ভূমিকা আছে আমাদের পলিটিক্সের ওপরে ডিরেক্টলি। ফলে নানা দিক থেকে আপনার তো আক্রমণের চেষ্টা, অপচেষ্টা এগুলো থাকবেই, এবং এগুলোকে প্রতিহত করার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে, প্রথম দায়িত্বটা রাজনীতিবিদদের ওপরেই বর্তায়, এই কারণে যে নির্বাচিত হয়ে তারা কিন্তু দেশ পরিচালনা করার অঙ্গীকার নিয়ে আসেন। সেই জায়গা থেকে তাদের সম্পূর্ণ ছত্রছায়ায় যখন এই ধরনের ঘটনা ঘটে, আপনি প্রতিবেশীকে দোষ দিয়ে আসলে কি করবেন? আগে তো ঘরেরগুলোর তো আগে শাস্তি হোক, ঘরেরগুলোকে তো আগে ধরা হোক। এখানে যদি ধারাবাহিকভাবে কারা কারা ইনভলভ ছিলেন, রাজনীতিবিদরা কারা ছিলেন, তৎকালীন ক্ষমতাসীন কারা ছিলেন, এদের প্রত্যেকের তথ্য বেরিয়ে আসা উচিত। বাইরে পড়ে যায় ওটা তো থাকবেই। নাজমুজ্জামান ভুঁইয়া, আমি আইনের শিক্ষক, আপনি একটি বিষয় জানতে চাই। এই যে মানুষগুলোর এতদিন চলে গেল জীবন থেকে, সেই জায়গাতে আসলে এইটার ক্ষতিপূরণ কি? ক্ষতিপূরণও যদি না বলি, এই লোকগুলোর সান্ত্বনা কি আসলে? শুধুই সুবিচার পেলেন, সেই রায় পেলেন, আর যে বছরগুলো হারালেন সেগুলো তাহলে কিভাবে কম্পেনসেট করা সম্ভব? খুবই ডিফিকাল্ট। জিনিসটা হচ্ছে, আমি বলতেই পারি যে তাদের ক্ষতিপূরণ, কেউ আমি দেখেছি আজকে ওনারা বলছেন যে ওনাদের চাকরিতে পুনর্বহাল করা হোক, ওনারা ইনোসেন্ট এবং ইত্যাদি। আমি কোনো কিছুতেই দেখি না এই ক্ষতিপূরণ করা সম্ভব। কারণ এই 16টা বছর বা 15টা বছর যার জীবন থেকে চলে গিয়েছে, এর কি কোনো ক্ষতিপূরণ হয় নাকি? এটা তো রাষ্ট্রযন্ত্রের অনুতপ্ত হওয়া উচিত যে এমন একটা ক্ষতি তাদের করে দেওয়া হয়েছে যেটা আসলে কখনো পূরণ করার নয়। সান্ত্বনা দিতে পারে, যেটা আপনি বলেছেন যে সান্ত্বনামূলকভাবে কিছু জিনিস হয়তো করা যেতে পারে। আমার মনে হয় যে সরকারের এটা ভেবে দেখা উচিত যে কিভাবে তাদেরকে সান্ত্বনা পুরস্কার অন্তত দেওয়া যায়। সেটার হয়তো অনেক ধরনের পদ্ধতি ওনারা বের করতে পারবেন। বাট তার আগে যেটা আমি বারবার বলছি, যে জামিন দেয়া হয়েছে,
ওনারা হয়তো অনেক কিছু দাবি করছেন যে আমাদেরকে পুনর্বহাল করা হোক, আমাদের এটা ওটা, কিন্তু মামলা যতদিন নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত কিছুই করা সম্ভব না। আমি শুনলাম আজকে কেবল ট্রায়ালটা শুরু হয়েছে, একটা সাক্ষী নেওয়া হয়েছে ইত্যাদি। প্রথম জিনিসই হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে। তারা যদি কেউ অপরাধী থাকে তাহলে সেটা খুঁজে বের করে শাস্তি দেওয়া, না হলে তাদেরকে মুক্ত করে দেয়া। এটা না হওয়া পর্যন্ত আমি পরের স্টেপে যাব কিভাবে? বিকজ এখনো পর্যন্ত তারা জামিনে আছেন এবং এটা একটা ভয়াবহ পরিস্থিতি। 16 বছর পরে, মানে 12টা বছর একটা মামলার কোনো বিচার কার্যই চলে নাই। তো আমি সেই জন্য ইভেন আমাদের যে বিচার বিভাগ সংস্কার কমিশন আছে, আমি দেখেছি ওনারা কিছু রিপোর্ট দিয়েছেন, বাট যেই জায়গাটা আসলে দেখা দরকার, যে আমরা হয়তো বলি যে বিচারের দীর্ঘসূত্রিতা এটা ওটা নানান রকম উপাত্ত চলে আসে, বাট এই জায়গাটাতে তো আমি আসলে কোনো এলিমেন্টারি কোনো রেলেভেন্স নাই যে আপনি 12 বছর ধরে বন্ধ করে রেখেছেন কিভাবে। সেটার সাথে একমাত্র যোগসূত্র হচ্ছে ওই যে ওরাই বলছে, ফ্যাসিজমের কথা বলে যে এই কারণে আটকে আছি, কারণ ওরা তো আর কোনো কারণ খুঁজে পায় না। আমি অন্তত বলবো যে বিচার বিভাগের এই জায়গা থেকে একটুখানি দায় নেওয়া উচিত, যে অন্তত যে মানে দায়গুলো ওনারা চাপাচ্ছেন ফ্যাসিজমের উপর, সেটার পিছনে তাদেরও কিছুটা দায়। আরো কয়েকটি বিষয় যদি আপনার সামনে আনি, সেটি হলো যে এই যে মানুষগুলো, তাদের যে সন্তান রয়েছে, তারা যদি কখনো সরকারি চাকরিতে যায়, আমাদের যে এক্সিস্টিং কাঠামো, সেই মানুষগুলো যদি কোথাও কোনো পুলিশ কেসের বিষয় আসে, পুলিশের সার্টিফিকেটের প্রয়োজন হয়, বা এই ধরনের কোনো সনদের দরকার হয়, সেই জায়গাতেও তারা কিন্তু নাজেহাল হবে। আমাদের যে এক্সিস্টিং এখনকার যে নিয়ম রয়েছে সিস্টেমে, এই জায়গাগুলো কি ভাবার যায় কিনা? অবশ্যই অবশ্যই। আমরা তো সবসময় যে জায়গাটা মানে আমরা ভুল করি, ইভেন আমরা এই যে পুলিশ ভেরিফিকেশনের নামে যেটা বলেছি, আমরা এমন জিনিসগুলোর ভেরিফাই করি যেগুলো আসলে তার সে যে কাজে যাবে বা যে মাহমুদা হাবিবা হাসলেন, রেলেভেন্স নাই কোনো। আমি জানি না কেন হাসলেন। এখন আমি আসলে একা হাসিনি, দর্শক আমার সাথে, আমি বিশ্বাস করি বহু দর্শকও হেসেছেন। কারণ পুলিশ ভেরিফিকেশন শব্দের ফাঁদে পড়ে এদেশে কত যোগ্য ছেলে মেয়ে বিসিএস থেকে যে ছিটকে গেছে সেটা তারাই জানে। স্রেফ একটা দল এবং মতকে তারা সমর্থন করেনি বলে, কিংবা দুর্ভাগ্যজনকভাবে তাদের পরিবারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেউ থেকেছে অথবা অন্য বিরোধী দলের কেউ, শুধুমাত্র ওই একটা কারণে মেধা, তাদের যোগ্যতা, তাদের পরিশ্রমকে জিরো করে দিয়েছে এই পুলিশ ভেরিফিকেশন শব্দটা। আমি তো আসলে ভাইয়া তো আইনের অধ্যাপক, অনেক মানে ভদ্র এবং নরম মানুষ, অত্যন্ত ভদ্রভাবেই বলছেন এই মামলা তো প্রথমেই ডিসমিস করে দেওয়া উচিত। এই কারণে যে ইনভেস্টিগেশনে আপনি যখন দেখছেন, প্রাথমিকভাবেই আপনার যখন মনে হয়েছে যে শাহী সরকারের সরাসরি প্রত্যক্ষ এখানে মানে এটার মধ্যে অংশগ্রহণের তারা প্রমাণ পেয়েছেন, এটাই তো বলেছেন ফজলুর রহমান সাহেব, কমিশনের, আপনার বিডিআর তদন্ত কমিশনের প্রধান, কয়েক সপ্তাহ হয়েছে, সপ্তাহ 3 আগে। তো এটা যেহেতু তিনি বলেছেন, এবং এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে এই মানুষগুলো নতুন করে তদন্ত কর্মকাণ্ড আর আপনার চালু হতে যাচ্ছে, এই মামলা তো আসলে আর এক্সিস্ট করানোর কোনো আমি অর্থ দেখি না। কারণ নতুন করে ইনভেস্টিগেশন হলে এদের মধ্যে কেউ কেউ যদি পণ হিসেবে ব্যবহার হয়েও থাকেন, তারা তো আর দেশের বাইরে কেউ পালিয়ে যাচ্ছেন না। তাদেরকে যদি জামিন, যেটা বললেন, জামিন বড় কঠিন জিনিস। জামিনের যে আমাদের হাজিরার জিনিসটা, এই প্রতিদিন হাজিরা দিয়ে দিয়ে অন্তত বিএনপির লোক জানে যে হাজিরা কি জিনিস, এটা একটা ওয়েটিং লিস্টের মতো, মানে ভয়ঙ্কর, আপনি কিচ্ছু করতে পারবেন না এবং আপনি অলওয়েজ অন ডিউটি, আপনার এই ডেট পড়তেই আছে। আপনি গেলেন, সারাদিন বসে আছেন, বিকাল 3:30, 4টা, 5টা, এর 4:30 আপনাকে তোলা হচ্ছে হেঁটে 5তলা 8তলায়। মানুষ এতজন আমরা হাজিরা দিতাম, আমার একটা কথা মনে আছে, মনে হতো বিল্ডিংগুলো হুড়মুড় করে ভেঙে পড়বে। তো এই জিনিসগুলো, এই লোকগুলো, আমরা তো না হয় একটা দল মতের মানে সুনির্দিষ্ট দলমত, যেটা সেই সময় তারা অলমোস্ট ক্রাইম মনে করতো, সেইটার অনুসারী ছিলাম বলে। এনারা কি করেছিলেন? এনারা তো দেশ রক্ষা করেছিলেন, দেশের জন্য যুদ্ধ করেছেন, বর্ডারের জন্য যুদ্ধ করেছেন। স্পেশাল কনসিডারেশন আসা উচিত এবং এটাই কমিশনের কাছ থেকে আসা উচিত। আর ভাইয়া যেটা বারবার বলছেন বিচার বিভাগ কি কখনোই স্বাধীনভাবে রোল প্লে করতে পেরেছে? তাহলে এতগুলো মামলা এইভাবে কিভাবে আপনার তদন্তগুলো যখন এখন বেরোচ্ছে, নানা কথা আমরা দেখছি, আপনি 21 আগস্টের গ্রেনেড হামলা থেকে শুরু করে বিভিন্ন জিনিস আপনি খুঁজেছেন। যেই জজ মিয়া সবার কাছে এত সরল সোজা ছিলেন, এখন তো শোনা যায় তারও 7টা না 8টা কেস আছে, তার মধ্যে 3টা মার্ডার কেস। তো তাহলে এই যে একটা ফেক রিয়ালিটিতে আমরা বসবাস করেছি 17-18 বছর, এখন তো অন্তত এই লোকগুলোর দায় মুক্তির সময় এসেছে। স্পেশাল কনসিডারেশন মাহমুদা হাবিবার কথা থেকে একটি বিষয় বের হলো। সম্ভব এটা কিভাবে, এটা রাষ্ট্রযন্ত্র নিশ্চয়ই ভেবে দেখবেন। দেখেন, বিনা বিচারে এতদিন আটকে রেখে, আমি তো আসলে আপনি যেটা বললেন হাউ টু কম্পেনসেট,
এটা অসম্ভব কিছু না যদি আমি দেখি যে তার বিরুদ্ধে অভিযোগগুলো এটা আদালত ভালো বুঝবেন। আমার তো মনে হয় এমন কিছু কিছু ওয়ার্ল্ডের কোথাও এই ধরনের কোনো কম্পেনসেটরের এক্সাম্পল আছে আপনার সামনে যে এই জায়গায় এরকমের ঘটনা ঘটেছিল, এরপরে তাদেরকে এভাবে কম্পেনসেট করেছিল? কম্পেনসেশন মানে কি, দেখেন একটা প্রভিশনই আছে যে ধরেন আপনার যখন কোনো একটা মামলায় কোনো অপরাধে শাস্তি হয়, তো আপনি সেই শাস্তির জন্য দেখা যায় যে আপনি হয়তো জেলে আছেন 2 বছর ধরে, তখন আপনার 3 বছর শাস্তি হলো 2 বছর মাইনাস করে দেবে, বিকজ আপনি তো অলরেডি 2 বছর জেল খেটে ফেলেছেন। এখন যদি আমি দেখি 16 বছর ধরে জেলে আছেন, তো উনার শাস্তিটা কি হবে? বেকসুর খালাস হলে কি হলো তাহলে তার রায়টা কি হলো? সে তো শাস্তিই পায়নি কিন্তু জেল খেটে ফেললেন। এক্স্যাক্টলি সেটাই আমি বলছি, কিন্তু তারপরও আমি কেন এই কথাটা বলেছি আইনের অধ্যাপক আমরা হিসেবে যে আলোচনায় আবারও ফিরবো আচ্ছা, জি। ছোট্ট একটি বিরতিতে। Thank you. নিশ্চয়ই মাহমুদা হাবিবা আরো নতুন কিছু যোগ করবেন আমাদের আলোচনার সঙ্গে। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু সরাসরি সম্প্রচার হচ্ছে আমাদের বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রয়োজনে আপনারা সেখানে কমেন্ট করে এবং প্রশ্ন রাখতে পারেন আমাদের অতিথিদের সঙ্গে। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে আবারও ফিরে মূল আলোচনায় আসবো। স্বাগত আবারও ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। মাহমুদা হাবিবা, আপনি হাসছিলেন শেষ কথায় নাজমুজ্জামানের কথায় যে কম্পেনসেটের ব্যাপারে। আসলে কম্পেনসেট নিয়ে আপনার স্পেশাল কনসিডারেশনের কথা বলছিলেন, সেই ব্যাপারে আপনার কোনো উদাহরণ রয়েছে কিনা? মানুষের জীবন এবং তার যে এই যে অমূল্য সময়টা, এটা তো কম্পেনসেশনের কোনো সুযোগ নেই। যার বয়স 40 ছিল তিনি এখন 55, যিনি 50 ছিলেন তিনি 65। তার মানে একেবারে বার্ধক্য কিংবা এবং জেলে থাকার কারণে ধরেই নিতে হয় যে তার শারীরিক অনেক ঘটবে, মানে শারীরিকভাবে অনেকটা ডিটোরিয়েটও করবেন। এই মানুষগুলোকে আসলে ঠিক কী দিয়ে কম্পেনসেশন দেওয়া যেতে পারে? আর্থিক দিতে পারেন, চাকরি বাকরি দিতে পারেন, এবং অবশ্যই একটা বাসস্থান, যেটা আমার সবসময় মনে হয় শেষ বিচারে আসলে মানে শেষ বিচারে এইটুকুই আসার বিষয় যে তারা জামিন পেলেন, বিচার হয়তো বা হবে। এবং আরো অনেক কিছু তাদের কিন্তু জাতি এবং বিশেষ করে সরকার আর বিচার বিভাগ, তো আমি জানি না তারা কিভাবে রিয়্যাক্ট করবেন এটা নিয়ে। এটা একটা সেনসিটিভ ইস্যু, এটা নিয়ে কথাও আমি বলতে চাই না, কিন্তু আপনি একটা জিনিস স্ট্যান্ডার্ড একটা কথা ভাবেন যে একটা মানুষ 15-16 বছরের ইনকামে মোটামুটিভাবে মাথার একটা ছাদ দাঁড় করাতে পারে। এই বিষয়গুলো কিন্তু বিবেচনায় নেওয়া প্রয়োজন, যে এনারা যেন অন্তত মানে এটাকে যে জামিন বলছে, এটাই তো এখন অসহনীয় বিষয়। কারণ আমরা তো জানি যে পুরো জিনিসটাই একটা ফার্স। তো সেইটার মধ্যে এতগুলো মানুষ, একজন দুজন তো নয়, পরিবারের পরিবারের স্বজন হারানোর গল্প দিতে দিতে লক্ষ লক্ষ মানুষের এই যে দুর্ভাগ্য যারা তৈরি করেছেন, আসলে প্রথম এবং প্রধান চাওয়া হলো তাদের বিচার দেখা, এবং দ্বিতীয় অবশ্যই এই লোকগুলো যতভাবে সম্ভব কম্পেনসেট করা। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমি শুধু একটু যোগ করে দিই এখানে, আমার বিচার খুব দ্রুততম সময়ের মধ্যে নির্দোষ প্রমাণিত হওয়াটাও বোধহয় জরুরি। মানে আদারওয়াইজ একটা স্টিগমা থেকে যাবে, ওরা হয়তো ভাববে যে কেউ হয়তো দোষ করেছিল, সাজা খেটেছে, কিন্তু এই জিনিসটা বের হওয়া উচিত যে বিনা বিচারে নির্দোষ মানুষ যদি 16 বছর জেলে থেকে থাকে, এটাও প্রতিষ্ঠিত হওয়া দরকার। আমি চাইবো খুব দ্রুত যেন বিচারটা হয়। আজকের একটু রাজনৈতিক জায়গায় যেতে চাই। একটি বিষয় আজকে বিএনপি মহাসচিব বলেছেন, মাহমুদা হাবিবার কাছে আসতে চাই। দলের মহাসচিব, আজকে আপনাদের দলের মহাসচিব একটি কথা বলেছিলেন যে অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। এবং তাৎক্ষণিকভাবে ফেসবুক পেজে এই কথার প্রতি উত্তরে কিছু জবাব দিয়েছেন নাহিদ ইসলাম, তথ্য উপদেষ্টা। তিনি জানিয়েছেন যে বিএনপি, আমি মোদ্দা কথাটা বলি, যে বিএনপির এই ধরনের মহাসচিবের এই ধরনের কথা 1-11-র মতো পরিস্থিতি তৈরি করতে পারে। আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যুব ক্রীড়া উপদেষ্টা, তিনি বলেছেন যে তাদের মধ্যে কেউ যদি রাজনীতি করতে চাই আসলে, তাহলে সরকার থেকে পদত্যাগ করেই করবে। অর্থাৎ বিএনপি মহাসচিব যেটি বলেছেন তার পক্ষেই বলেছিলেন তিনি। জি আচ্ছা, আমি যেটা এখানে বলছি সেটা হচ্ছে বিএনপি সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা আপনি কোট করলেন, সেটার সাথে কিন্তু আরও কিছু কথা আছে, শুধু এইটুকুই কিন্তু শেষ কথা নয়। তিনি এই কথার সঙ্গে তিনি এটাও অ্যাড করেছেন যে আমরা আশা করছি এবং আশা রাখি যে আমরা আমাদের আস্থা রাখতে পারবো এবং তারা তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারবেন। ওটাও কিন্তু তার বক্তব্যেরই একটা অংশ। ফলে আপনি যদি পুরো বক্তব্যটা দেখেন, সেখানে একটা আশঙ্কার কথা বলা হয়েছে, অ্যাট দ্য
সেম টাইম এটা কিন্তু একটা আশার কথা বলা হয়েছে। সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হয়নি যে নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে একটা নিরপেক্ষ সরকার আসতে হবে। আপনাদের কি মনে পড়ে একটা খুব ইন্টারেস্টিং সিস্টেম চালু করেছিলেন সাবেক মাফিয়া সরকার, সেটা হচ্ছে যে সংসদ ভাঙা যাবে না। ওই যে 15তম সংশোধনীর আওতায় বোধহয় ওটা এসেছিল, সেটা হচ্ছে সংসদ ভাঙা যাবে না। আপনার যখন নির্বাচন হবে 300 এমপি থাকবেন, তারাও ক্ষমতায় থাকবেন এবং সেই অবস্থাতেই তারা ক্যাম্পেইন করবেন এবং নির্বাচিত হয়ে কোনো একটা পর্যায়ে বাংলাদেশে তখন 600 এমপি 2-4 দিনের জন্য থাকতেন, কারণ যারা নতুন করে নির্বাচিত হয়ে আসেন আগের 300। এটা অদ্ভুত জগা খিচুড়ি সিস্টেমে আমরা ছিলাম। বিএনপি বহু কিছু দেখতে দেখতে এই জায়গাটা এসেছে বলেই এখনকার যে সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে জুলাই অভ্যুত্থানের যেই ফোর্সটা সরাসরি সম্পৃক্ত, সরকারে সরাসরি অন্তর্ভুক্ত এবং সরকার পরিচালনায় নিয়োজিত, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ হোক কাল হোক একটা রাজনৈতিক দল হিসেবে তারা আসতে যাচ্ছে। আপনি রাজনৈতিক দল হিসেবে আসবেন যেটা নির্বাচনের মাঠে আপনি থাকবেন এবং আপনি নির্বাচন করবেন। আমরা এটাকে সাধুবাদ জানাই, কারণ নতুন তরুণরা যখন উঠে আসে তারা আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ তুলে দেয়, আমাদের সামনে অনেক প্যারামিটার, তারা স্ট্যান্ডার্ড আমাদের সামনে শো করে, যেটাতে আমরা তাগিদ অনুভব করি অন্তত নিজেদেরকে বেটার করার। এই জায়গাটাতে যখন আপনি সরকারেও আছেন এবং আপনি যখন এই ধরনের নির্বাচনী ব্যবস্থা বা সংস্কারগুলো আপনার হাত দিয়ে হচ্ছে, আমাদের অতীত অভিজ্ঞতা তো আমাদেরকে একটু হলেও অ্যালার্ট করে। কারণ হচ্ছে যে আপনি যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন নির্বাচনে অংশগ্রহণ করবেন, যেই নামেই করুন, তাদের একটা অংশ, সেটা কিন্তু দুর্বল কোনো মন্ত্রণালয় নয়, প্রধান উপদেষ্টার ওখানেও আরেকজন উপদেষ্টা আছেন। কাজে এই জিনিসটা হচ্ছে একটা স্রেফ সতর্কতা। এই সতর্কতার একটা জবাব আসিফ মাহমুদ চমৎকারভাবে দিয়েছেন। এবং আমি নাহিদ ইসলামের বিষয়ে একটা কথা বলি, 1-11 সম্পর্কে বোধহয় আরও একটু জানাশোনা প্রয়োজন। 1-11 নিয়ে সবাই যদিও বলেন এটা -2, এটা আসলে কোনোদিনই -2 ছিল না, এটা ছিল -1। -1 কোনটা? বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মাইনাস করা। -2 যদি হবে তাহলে তো আওয়ামী লীগ এটা সমস্ত মানে বেনিফিট এনজয় করতে করতে এই দানবে পরিণত হতো না। এই -1, 1-11 যেটা সবচেয়ে বড় ভুক্তভোগী দল হিসেবে বিএনপি, আমাদের মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি মানে একেবারে অত্যন্ত অসুস্থ অবস্থায় লন্ডনে যার চিকিৎসা চলছে, কিংবা এখনও পর্যন্ত পলিটিক্যাল মানে এক্সাইলে আছেন জনাব তারেক রহমান, আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাদের চেয়ে কি আর কেউ ভুগেছে? তার যে ভাই মারা গেছেন জনাব কোকো রহমান, যিনি যে নির্যাতন তার উপরে হয়েছিল, এই মৃত্যু তো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটাও তো হত্যাকাণ্ডই। কাজে এই 1-11 কি জিনিস, এটা বিএনপির ওপর দিয়ে গেছে 1-11। বিএনপির তো কোনো প্রয়োজনই নাই 1-11 টেনে আনার। এই কথাটা তরুণ আবেগপ্রবণ এমন অনেক কথা অনেকে বলে ফেলেন, কিন্তু বলার আগে আপনি যখন দায়িত্বশীল জায়গায় আছেন অনেক সতর্কতার প্রয়োজন আছে। আপনাকে স্মরণ করিয়ে দেয় যে নির্বাচনের আগে 18 নির্বাচনের আগে ওবায়দুল কাদের এই একটা কমেন্ট করেছিলেন, 1-11 ডেকে আনতে চায় বিএনপি। ওই ভাষা দরকার নাই তো। আমরা বাংলাদেশকে, আমাদের সবার গোল সেম, জুলাই অভ্যুত্থান যেটা, সেই অভ্যুত্থানের আমরা প্রত্যেকের স্টেক হোল্ডার। এই রাস্তার একজন মানুষ থেকে শুরু করে, একজন চা বিক্রেতা থেকে শুরু করে, একজন দিনমজুর থেকে শুরু করে, প্রতিটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া প্রত্যেকে এটার অংশীদার। কাজেই এখানে আপনার আলোচনা হবে, সমালোচনা হবে, কিন্তু ভাষাটা নতুন হলে ভালো হয়। এবং মানে আর একটু জেনে নিলে 1-11টা আসলে কি ছিল, কিভাবে বাংলাদেশের ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে, কিভাবে অলমোস্ট একটা মানে একটা সেমি পরাশক্তির ব্যাকটাপ একটা গভর্নমেন্ট, যে জনগণের ম্যান্ডেট যার কখনো প্রয়োজন হয়নি, সেই রকম একটা সরকার সমগ্র দেশের ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। 1-11 কোনো সহজ কথা নয়। আমি অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভুঁইয়ার কাছে আসতে চাই। জি, 2-3টা জিনিস আমি আপনার সাথে অ্যাড করি। প্রথম জিনিস হচ্ছে যে আমরা তো, উনি তো রাজনৈতিক দলের পক্ষ থেকে কথা বলছেন, আমরা বাইরে থেকে যদি দেখি, বিএনপি তো শুরু থেকে বারবার বলে এসেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে মহাসচিব সবাই বলে এসেছেন এই সরকার প্রতি তাদের পূর্ণ সমর্থন আছে, এই সরকার সফল হওয়া জরুরি, এই সরকারের সফল হওয়ার সাথে বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত। হঠাৎ করে আশঙ্কা কেন? কিছু নিশ্চয়ই এর ভিতরে আছে, যেটা বললেন। তো সেই জায়গাটাও একটু নিজেদের আত্মোপলব্ধি করা, যে আসলে কি আস্থার জায়গায় কোনো সংকট তৈরি হচ্ছে কিনা। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমি একটু আগে বলেছি যে রাজনৈতিক সরকার অনেক সীমাবদ্ধতা থাকে, যে কারণে এই ধরনের সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা থাকে। তো এই সরকারের উপদেষ্টা হিসেবে সরকারের পক্ষ থেকে যখন রাজনৈতিক বক্তব্যের এই ধরনের জবাব দেওয়া হয়, তখন এটা রাজনৈতিক
সরকারের মতো মনে হয়, কিন্তু আমরা এই সরকারকে রাজনৈতিক সরকার হিসেবে তো দেখতে চাই না বা দেখতে তাহলে তো আমি একটু আগে যে প্রত্যাশা রাখলাম সেখানে তো আবার সন্দেহ তৈরি হবে। সো আমাদের প্রত্যাশাটাই তো এই সরকারের কাছে এমন থাকা উচিত যে এখান থেকে আমরা কোনো রাজনৈতিক বক্তব্য কোনো কিছু আমরা চাইবো না। ঠিক আসিফ মাহমুদ যেমন বলেছেন যে হ্যাঁ এই ওখান থেকে বের হয়েও না রাজনীতি করবেন, তো তারপরেই হয়তো এই ধরনের কথা বলাটা ভালো। আর তৃতীয় যে পয়েন্ট আমি বলছি যে হ্যাঁ আমিও একটু আগে বললাম যে নির্বাচনের আগে এই সরকারের তদন্ত কমিশনের রিপোর্টটা দেয়া, সংস্কারের কথা বলি, বাট তার মানে এই না এটাই শুধু আমাদের প্রত্যাশা। 15 বছর ধরে ভোট দিতে পারে নাই কেউ। আমার ছাত্রছাত্রী থেকে শুরু করে এখন প্রায় 35 বছর বয়স হয়ে গিয়েছে কিন্তু কখনো ভোট দিতে পারে নাই। এটাও তো একটা প্রত্যাশা যে এতগুলো বছর ভোট দিতে পারি নাই, কাজে নির্বাচনের কথা তো সবাই শুনতে চায়। সো আমরা নির্বাচনের দিকে কিভাবে আগাচ্ছি, কিভাবে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, সবাই ভোট দিবে উৎসবমুখর পরিবেশে, সেটাও তো প্রত্যাশা। সো দুটো পাশাপাশি চলবে, সংস্কারও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। এই সব প্রত্যাশাই কিন্তু আমরা জনগণ আসলে আশা করি কোনো রাজনৈতিক বক্তব্য বা পাল্টাপাল্টি বক্তব্য উল্টো আমাদের মনে শঙ্কা তৈরি করতে পারে যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি, তো এটা কাঙ্ক্ষিত না। জি, চমৎকার আলোচনা। সেই বিবেচনায় আমরা আসলে উপদেষ্টাদের কাছ থেকে কি ধরনের আলোচনা হতে পারে, দুইজনের জন্য খুব সংক্ষিপ্ত সময়ে এটি, উপদেষ্টাদের কাছ থেকে আসলে কি ধরনের আলোচনা চান, আর রাজনীতিবিদরাও সেই ক্ষেত্রে কি ধরনের জায়গায় যাবেন ঐক্য টিকিয়ে রাখার জন্য? ঐক্য তো আসলে আপনাকে আমি বলি, ঐক্যের কিন্তু কোনো ফাটল ধরেনি। যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা উন্মুক্ত পরিবেশ হয়েছে, সবাই কথা বলতে পারছে, কিন্তু যেহেতু কথা বলতে পারছে সেহেতু প্রত্যেকে তার মতটা কিন্তু এখানে ব্যক্ত করছে। খেয়াল করে দেখেন যে নাহিদ ইসলাম যদি আমার সাথে আমার সব চাওয়ার সাথে একমতই হতেন তাহলে তো তার আর আলাদা দল করার কোনো প্রয়োজনই ছিল না, তিনি তো বিএনপিই হতেন। আর আমি যদি আমার নাহিদ ইসলাম যা বলছেন কিংবা আসিফ মাহমুদ যা বলছেন তার সাথে 100% সহমত পোষণ করতাম, তাহলে তো আর আমার দল হিসেবে কোনো আমার নিজস্ব কোনো সেই থাকে না, একযোগেই কাজ করতাম। আমরা একযোগে যদিও দেশ তৈরির জন্য কাজ করছি, কিন্তু আমাদের যার যার রাস্তা ভিন্ন। এই কথোপকথনের মানে কিন্তু এই নয় যে আমরা ঐক্যের ফাটল ধরছে, কিন্তু ঐক্য ফাটল ধরানোর জন্য কিছু মানুষ সবসময় বসে আছে, কিছু মানুষ বলবো না তো, কিছু পাওয়ার কাজ করছে। এটাতে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে সরকারকেই। নাজমুন জামান ভুঁইয়া, আমি যেটা বলবো হ্যাঁ সংক্ষেপে, যে আমরা এই ধরনের একটা অরাজনৈতিক সরকারের কাছ থেকে প্রত্যাশা থাকবে যে তাদের কাছে জনগণের যে প্রত্যাশা এবং রাজনৈতিক দলগুলোর যে প্রত্যাশা, সেখানে কোনো আস্থার সংকট তৈরি হলে সেইটা অ্যাড্রেস করা এবং মানুষকে আস্থায় নিয়ে সবার প্রত্যাশা যেন পূরণ হয়, সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া। কোনো ধরনের রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য আমরা অন্তত আমাদের মধ্যে শঙ্কা তৈরি করে। যে এই বিষয়টি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয়। দর্শক, একটি প্রত্যাশা তো কার্যকর হয়েছেই, সেটি হলো বিভিন্ন মত এবং পথ একসাথে চলতে পারছেন। মত পার্থক্য থাকবে, একটি রাজনৈতিক দল এক ধরনের কথা বলবে, আরেকজন ব্যক্তি সেই কথাটি আরেকভাবে বলবে এবং মত পার্থক্য থাকবে, কিন্তু সেই মত পার্থক্য যেন ঐক্যে কোনো ফাটল না ধরায়। বাংলাদেশ প্রশ্নে, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রশ্নে, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রশ্নে কোনো ধরনের ঐক্য যেন ফাটল না ধরে, সেদিকে নিশ্চয়ই সবাই সজাগ দৃষ্টি রাখছেন। আজকের মতো এখানেই শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। দর্শক থাকুন বৈশাখী টিভির সঙ্গে। আগামী শনিবার আবারও ফিরে আসবো ঠিক একই সময়ে একই অনুষ্ঠান নিয়ে।